মনে হয় ৯টা বেজে গেছে। রোদে মানুষের সমাগম বেড়ে আসতেছে। বাস থেকে নেমে আসতেছে, কারণ সামনে দিয়ে ট্রেন যাচ্ছে। কোন রুটেটা তে জানে না। এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করতেছে ট্রেনটা কোন দিকে যাবে, সেই জায়গার নামটা কি। এদিকে বাজার বসেছে হাটের মতো, তরকারি, ফল, মাছে বেশিরভাগ চোখে পড়তেছে। মনে হয় কিছুক্ষণ আগে নদী থেকে তুলে এনে বাজারে বিক্রি করতে আনা হয়েছে মাছগুলা, এখনো লাফিয়ে যাচ্ছে। ইলিশ, চিংড়ি মাছ চিনতে পারলো তে, কিন্তু বাকি সব চিনল না সে। কেমন একটা আষ্টে গন্ধ আসতেছে। জাঙ্কুক হেডফোন খুলে পাশের থেকে একটা মাস্ক নিয়ে পরে নিল। ৩ মিনিট পর ট্রেন চলে গেল। বাসও সেই হাট পেরিয়ে চলে যাচ্ছে। জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেলে মাস্কটা খুলে পকেটে পরে নিল। বাস এবার খুব জোর গতিতে বেরিয়ে এলো, সাথে বাতাসের দৌড়টাও বেড়ে গেল। মনে হচ্ছে বাস দৌড়াচ্ছে। তের এক হাত লম্বা লম্বা চুলগুলো উড়ে জাঙ্কুকের নাকি মুখের উপর পড়তেছে। আচ্ছু, তে চমকে তাকালো জাঙ্কুকের দিকে। তোমার এই চুলগুলো বাদও বলতেছি, অসহ্যকর। কেন যে ম্যাম আমাকে এই বাসের দায়িত্ব দিল, তাও দিল তো দিল, এই মেয়েটার পাশে সিটটাই কপালে ছিল। তে মুখ বাঁকিয়ে খোপা করে নিল। ২ মিনিটেই বাইরের বাতাসে ঘুম এসে গেল তার। জানালায় মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে সে। জাঙ্কুক এতক্ষণ ঘুমিয়েছে, এবার সে বাইরের দৃশ্য দেখায় ব্যস্ত। বাসটা খালি বড় একটা রুট দিয়ে চলতেছে। মাঝে মাঝে কিছু কিছু দূরপাল্লার বাস চোখে পড়তেছে। এই কোনো জোনাকি আর হিমাচল। রোদ এখন হাত ধুয়ে রোদের তাপ দিয়ে যাচ্ছে। বাস ভেদ করে গরম জাঙ্কুককে ধরেছে। তের পাশে বসায় জাঙ্কুকের মুডটা এমনিতেও খারাপ হয়ে আছে, তার উপর এত গরম। তে জানালা আটকিয়ে জানালার গ্লাসে মাথা ঠেকিয়ে ঘুমায়, যার কারণে এক ফোঁটা বাতাসও আসতেছে না। জাঙ্কুক একটু এগিয়ে গিয়ে জানালা খুলতে যেতেই তে জেগে গিয়ে চোখ বড় বড় করে তাকালো জাঙ্কুকের দিকে। আপনি কি করতেছিলেন এদিকে এসে? কি উদ্দেশ্য আপনার? জানালা খুলতে খুলতে জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, রেপ করবো তাই। জাঙ্কুক ব্রেডকে দিয়ে জানালা খুলে নিচের সিটে ফিরে আসলো। তারপর হেডফোনের দিকে তাকিয়ে প্রকুচকে সেটার প্যাচ খুলতে খুলতে বলল, তুমি এসবের যোগ্য না, নিজেকে এত বড় কিছু ভেবো না। জীবন জাঙ্কুক যে মেয়েকে পাত্তা দেয় সে হাই ক্লাসের হয়। সে আর কিছু বলল না। জাঙ্কুক ঠিকই বলেছে, আমি এমনিতেও কোনো ক্লাসের না। এসে গেছে রাঙামাটি। সবাই বাস থেকে নামতেছে ধীরে ধীরে। জাঙ্কুক রোডের পাশে একটা পাহাড়ের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে সবাইকে বলতেছে বাস থেকে নামার জন্য। তে নেমে দাঁড়াতেই ওর চোখ পড়লো একটা পাহাড়ের ওপর। কি সুন্দর সবুজে ঘেরা পাহাড়, তের খুব প্রিয়। আগে যে আশ্রমে সে থাকতো সেখানে একটা ক্ষেতের উপরে একটা ছোটখাটো পর্বত ছিল। তে রোজ বিকালে সেখানে ঘুরতে যেত। ইস, কি ভালোই না লাগতো তখন। তে একটু এগিয়ে গেল পাহাড়টা দেখার জন্য। মনে হয় হাত দিয়ে ছোঁয়া যাবে পাহাড়টা। তোমাদেরকে এখানে সেখানে ঘোরার জন্য নিয়েছিলাম, চুপচাপ টিমের সাথে থাকবা, নড়বড়ে যেন না হয়। তে পেছন ফিরে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক ওকে না দেখার ভান করে হেঁটে চলল। এই লোকটা শান্তিতে আমাকে একটু কিছু দেখতেও দিবে না, পিয়াত্তক। প্রচুর লিডার হয়েছে উনি। আমি এদিক ওদিক গেলে উনার কি সমস্যা? খালি আমাকে কথা শোনানোর ধান্দায় থাকে। টিমের সবাই হেঁটে রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। জেনি কোথা থেকে এসে জাঙ্কুকের সাথে হাঁটা ধরলো। বেব, তোমাকে বলছিলাম না আমি কাল কল দিলে রিসিভ করবা? তুমি জানো সুগা কল ধরে মজা করেছে আমার সাথে। জাঙ্কুকের হাসি পাচ্ছে কালকের ঘটনা মনে পড়াই। মুচকি এসে সুগার দিকে তাকালো সে। একটা গাছের পাতা টানাটানি করতেছে সুগা, আর খাতায় কিসব যেন লিখতেছে। ফিউচার উদ্ভিদ বিজ্ঞানী আমাদের। জেনি ওর দিকে তাকিয়ে বলল, ওর তো খবর আছে। তুমি কি কাল দেখো নাই সুগা তোমার ফোন ধরে আমার সাথে মজা করতেছিল? না তো, আমি তখন মেবি শাওয়ার নিচ্ছিলাম। ও দোস্ত! জিমিন দৌড়ে এসে দেখে জড়িয়ে ধরলো। জাঙ্কুক ভাই আমাকে তোদের বাসে উঠতে দেয়নি, তাই আমাকে সেকেন্ড ইয়ারের বাসে উঠতে হয়েছে। ওকে, সমস্যা নেই, এখন তো আমরা একসাথে। জন প্রতি পরোটা 2টা, একটা ডিম আর ভাজি, আর 1 কাপ চা খাওয়ানো হচ্ছে সবাইকে। তে চুপচাপ খেয়ে যাচ্ছে। দূরে জাঙ্কুক আর জেনি বসেছে। জেনি এসব বাদ দিয়ে অন্য খাবার অর্ডার করেছে। তেল জাতীয় খাবার জেনি একটু পছন্দ করে না। আর হাতে টাকা থাকতে এমন ফালতু খাবার খাবো কেন আমি? খাওয়া শেষ করে সবাই আবার ঘুরতে বের হলো। স্যার ম্যাডামরা সবার পেছনে পেছনে আসতেছে গসিপ করতে করতে। এত বড় দামড়া স্টুডেন্টের তো আর হাতে ধরে উঠানো লাগবে না, তাই ওনারা আস্তে আস্তে ধীরে ধীরে আসতেছে। আর সবাইকে দেখে রাখার জন্য তো গ্রুপ লিডার আছেই। জেনে ইয়া বড় হিল জুতা পরে এসেছে। পাহাড়ে ওঠার সময় দুম করে স্লিপ খেয়ে পড়ে গেল সে। এটা দেখে জিমিন পিক করে হেসে দিল, সাথে সুগা, জেহুব আর ইউনো হেসে দিল, তবে মুখে হাত দিয়ে। জাঙ্কুক দেখো না, আমার পা মচকে গেছে, আমি এখন হেঁটে উপর পর্যন্ত যাব কিভাবে? হিলও ভেঙে গেছে আমার। জাঙ্কুক এই দিকে তাকিয়ে এগিয়ে এসে জেনিকে কুলে তুলে হাঁটা ধরলো।
যেভাবে আমার দিকে তাকিয়েছে মনে হয় যেন আমাকে জেলাস ফিল করানোর জন্য এমনটা করলো। কচু জেলাস হবো আমি, তাও এই বিয়ারটপটাকে নিয়ে। জেনি একটা ভাব নিয়ে আশেপাশে সবার দিকে তাকাচ্ছে। বাকিরা ওর দিকে তাকিয়ে দলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। জাকুকের কোলে ওঠা ইজ আ বিগ থিং। পাহাড়ের উপরে এনে জাকুক জেনিকে নামিয়ে দিল। জেনি হিল হাতে নিয়ে চারদিকটাই দেখায় মনোযোগ দিছে। পাহাড়ের চারপাশ দিয়ে রাস্তা বানিয়ে রাখা হয়েছিল বলে জাঙ্কুকের খুব একটা কষ্ট হয়নি জেনিকে নিয়ে উঠতে। সবাই এদিক ওদিক হেঁটে হেঁটে দেখতেছে। এতটা উপরে তারা যে আশেপাশে বাকি সব পাহাড়ের শীর্ষস্থান দেখা যাচ্ছে। দূরে একটা পাহাড়ের উপর স্থানীয় লোকেরা চাষাবাদ করতেছে, কারো কারো পিঠের সাথে বালতিও আটকানো। তে জিমিনকে নিয়ে দূরের একটা পাহাড় নিয়ে কথা বলতেছে। জাকুক পানি খেয়ে ইউনো আর সুগাদের পাশে এসে দাঁড়ালো। কিরে জাকুক, ওই বুটকিরে কুলি নিয়ে তোর হাড় আস্ত আছে তো? আরে যে কি বলিস, ওর তো ঢাকায় ফিরে হাত দিয়ে অপারেশন করাতে হবে। তোরা থাম। জাকুক একটা কথা বলতো, তুই তো জেনিকে পাত্তা দিস না, তাহলে আজ ওরে কুলে তুলে এত বড় পাহাড়ে উঠাইতে গেলি কেন? জাকুক তেয়ে দিকে তাকিয়ে আছে। ইউনো সুগাকে একটা ধাক্কা মেরে ইশারা করলো ওকে। জেহুপো ব্যাপারটা খেয়াল করলো। জাকুক শুধু তেকেই দেখছে। আরে সুগা বুঝিস না কেন, জাকুক ভাই অন্য একটা মেয়েকে জেলাস ফিল করানোর জন্য এমন করেছে। ও আচ্ছা আচ্ছা, ওরা কি বললো? জাকুক সেদিকে কান না দিয়ে দিকে তাকিয়ে আছে। পাহাড় দেখা শেষে জাকুক আর ইউনো বলল, হইছে এবার, সবাই পাহাড় থেকে নামো, আমাদের এবার আরো একটা জায়গায় যেতে হবে। সবাই নামা ধরলো আস্তে আস্তে। তে হাঁটতে হাঁটতে ওর ওড়না আটকে গেল পাহাড়ের উপরের একটা বন্য গাছের সাথে। জিমিন অনেক টানাটানি করলো ওড়না ধরে, তাও ছোটাতে পারলো না। তেও চেষ্টা করতেছে, তাও ছোটাতে পারছে না। ওড়নাটা ভালো করেই আটকেছে। এমন একটা গাছের সাথে আটকেছে যেটার ঢালেও কাটা পাতায়ও কাটা। তে আসতেছে না দেখে জাঙ্গুক ধমক দিয়ে বলল, এত যখন থাকার শখ তাহলে থেকে যাও না, ঢং করে আবার আমাদের সাথে আসতে গেছো কেন? তে আর ভাবিস না, ওড়নাটা ছেঁড়া ছাড়া আর উপায় নাই। গাছ তো টাচও করা যাবে না, যে কাটা, বাপরে বাপ, ছিঁড়ে ফেল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। তে ভাবলো এই জামাটার ওড়না ছেড়ে গেলে আর একটা ওড়না মিলে পরবো কি করে? বাসায় যে ওড়নাগুলো আছে সেগুলো তো পুরান সব, সাথে ছিঁড়াও। এইসব ভেবে পাতা ধরেই এক টান দিল। গাছটা ছিল একটা কাটা গাছ। টান দেওয়ার ফলে তের হাত কেটে গেল অনেকটা। এটা কি করলি তুই? সামান্য ওড়নার জন্য হাত কেটে ফেললি? বেকুব। তে হাত লুকিয়ে ফেললো। কিছু না তো, চল যাই। আমি মাত্র দেখলাম কাটা গিয়ে রক্ত বের হচ্ছে, আর তুই বলিস কিছু না? দেখি হাত দেখা আমাকে। তোমরা এখানে গসিপ করতে এসেছো? চলো বলতেছি। আমার কথা শোনো না কেন? ম্যামের কাছে বিচার দিতাম। তে জাকুকের ধমক শুনে জিমিনের হাত ধরে হাঁটা ধরলো। জিমিনকে হাত কাটা নিয়ে আর কিছু বলার সুযোগই দিল না। সবাই এবার কাপ্তাই হ্রদ যাবে, সেখানে ট্রলারে করে যাবে সবাই। মোট 6টা ট্রলার হায়ার করলো স্যারেরা। তে জিমিনকে চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। সে সাঁতার জানে না, তাই ভয় করতেছে তার। জাকুক ফোন নিয়ে পাহাড়ে ভিডিও করতেছে। জেনি মেকআপ নিয়ে ব্যস্ত। দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে হ্রদ, সেটার উপর দিয়ে ট্রলার যাচ্ছে। ট্রলার থামলো একটু দূরে গিয়ে একটা সুন্দর পাহাড়ের সামনে, যেটার নিচে বিরাট একটা পাথর, উপরে গাছপালা। সবাই হই হুল্লোড় শুরু করে দিছে। এমন অপরূপ দৃশ্য দেখেই সবাই তো রীতিমতো অবাক। বসা থেকে দাঁড়িয়ে সবাই পাহাড়টা দেখতেছে। জেনি একটু কোনায় গিয়ে দাঁড়িয়ে তার একটা ফ্রেন্ডকে বলল ছবি তুলে দিতে পাথর পাহাড়টার সাথে। ভিউটা জোস। তে আর জিমিন পাহাড়টা নিয়ে তার পাশেই দাঁড়িয়ে কথা বলতেছিল। জেনির ফ্রেন্ড বলল, তে চুল দেখা যাচ্ছে ছবিটাতে, ওকে সরাতে বলল। জেনি বিরক্ত নিয়ে তেকে এক ধাক্কা দিয়ে বলল সরে যেতে। তে কিনারায় দাঁড়িয়েছিল তখন। জেনির ধাক্কা সে স্লিপ খেয়ে ট্রলার থেকে পানিতে পড়ে গেল। জিমিন চিৎকার দিয়ে উঠল। তে সাঁতরিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু সে তো সাঁতার জানে না। সে বিপদে পড়ে সাঁতার কি করে পারবে? জিমিন চিৎকার দিয়ে বলল, তে সাঁতার জানে না। জেনি মুখে হাত দিয়ে বলল, ইস, আমি খেয়াল করি নাই। এখন এরে উঠাবে কে? জাকুবদের ট্রলারে ছিল 7জন ছেলে, বাকি মেয়ে। ছেলেগুলো পানিতে নামতে নানা বাহানা করতেছিল। কেউ কেউ বলতেছিল পানিতে নামলে শার্ট ভিজে যাবে, কেউ বলল পানির গভীরতা বেশি। জাঙ্কুক আর কোনো দিক না ভেবেই ওর জ্যাকেটটা খুলে ঝাঁপ দিল পানিতে। জাঙ্কুক! জাঙ্কুক পানিতে ঝাঁপ দিয়ে তের হাত ধরে ফেললো। তে আর একটুর জন্য ডুবেই যাচ্ছিল। জাঙ্কুক থেকে কাছে টেনে এক হাতে থেকে ধরে আরেক হাতে ট্রলারে থাকা একটা ছেলের হাত ধরে উপরে উঠে আসলো পানি থেকে। তের নিচে বসে কাঁদতেছে, যদিও সে এখনো জ্ঞান হারায়নি। জিমিন তার ওড়না নিয়ে তের মাথা মুছে দিতেছে। জাঙ্কুক ট্রলারের শেষ প্রান্তে গিয়ে বসে তাকিয়ে আছে তের দিকে। জেনি একটা রুমাল নিয়ে কাছে এসে জাঙ্কুকের মাথা মুছে দিল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে আর হাঁপিয়ে যাচ্ছে অনবরত। তে কাশি থামিয়ে জাঙ্কুকের দিকে তাকালো, সাথে সাথে জাঙ্কুক আরেক দিকে মুখ ফিরিয়ে নিল।
কাপ্তাই হ্রদ এখনো 10 মিনিট ধরে দেখা বাকি। তে শীতে ভেজা শরীরে কাঁপতেছে বসে বসে। জাঙ্কুক নিজের জ্যাকেটটা ছুঁড়ে মারলো তের দিকে। জেনি গাল ফুলিয়ে বলল, তোমার জ্যাকেট ওকে দিচ্ছ কেন? দিতে হবে না। তে জ্যাকেটটা না নিয়ে আরেকদিকে ফিরে বসলো আর বলল, লাগবে না আমার। জেনি সাথে সাথে জ্যাকেটটা নিয়ে আসলো ওখান থেকে। তারপর জাঙ্কুককে দিয়ে দিল। জাঙ্কুক তার গায়ের ভেজা শার্ট খুলে জ্যাকেটটা পরে নিল, কারণ শার্ট পুরো ভিজে গেছে তার। তে ওর ওড়না দিয়ে পুরো গা ঢেকে বসে আছে। সবাই ডাঙ্গায় ফিরে আসতেই প্রিয়াঙ্কা ম্যাম তেকে দেখে চমকে বললেন, এ কি, ও এত ভিজলো কি করে? ম্যাম, এই জেনি তেকে ধাক্কা দিতেই ও পানিতে পড়ে গিয়েছিল, পরে জাঙ্কুক ভাই ওকে তুলেছে। কি বললে জিমিন? আমি ধাক্কা দিয়েছি? আমি কি জানতাম নাকি ও এত কিনারায় দাঁড়িয়েছে? আজব তো। হয়েছে, থামো তোমরা। তে, বাড়তি জামা এনেছো? না ম্যাম। এখন আর কি করার, এই ভেজা জামায় থাকতে হবে। সবাই বাসে উঠো গে। জাঙ্কুক বাসের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সবাই বাসে উঠতেছে এক এক করে। তে, তুই প্লিজ একা বসিস বাসে, আমি আজ তোর সাথে বসতে পারবো না। কেন? আসলে আমার আসলে ওই বাসে বসেছে, তাই ওর সাথে গিয়ে বসবো। তে হেসে বলল, ঠিক আছে। তারপর সে গিয়ে আগের সিটে বসে পড়লো। সবাইকে উঠিয়ে জাঙ্কুক সেই আবার তের পাশের সিটটাই খালি পেল। চুপচাপ গিয়ে আবারও তের পাশে বসলো সে। তে দুহাত দিয়ে কাঁধ ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। জানালার কাছে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, চোখ বন্ধ করে আছে সে। জাঙ্কুক নিজের জ্যাকেটটা খুলে আবারও তের দিকে বাড়িয়ে ধরলো। তে আরেকদিকে মুখ ফিরিয়ে নিল। এবারও জ্যাকেটটা নিল না সে। জাঙ্কুক এবার প্রচন্ড রেগে গেল। সমস্যা কি তোমার? সেদের সাথে জ্যাকেট দিচ্ছি, নিশ্চয়ই না? এত ভাব কাকে দেখাও? বলে যেও না কিছুক্ষণ আগে তোমাকে আমি বাঁচিয়েছিলাম। কে বলেছিল বাঁচাতে? মরতে দিতেন। মরে গেলে আপনার জ্বালা যেত। জাঙ্কুক আর কিছু বলল না। জ্যাকেটটা পরে নিয়ে কানে হেডফোন গুঁজে আরেকদিকে চোখ ফিরিয়ে নিল। সবাই গান গাইতেছে। গানের মাঝে ঘটে গেল আরো একটা বিপদ। সেটা হলো গাড়ি নষ্ট হয়ে গেছে। 10-15 মিনিট লাগবে ঠিক হতে। সবাই বাস থেকে নেমে এদিক ওদিক ঘোরাঘুরি করতেছে। বাকি বাসগুলো আগেই চলে গেছে। জাঙ্কুক ফোনে নেট আনার ট্রাই করতেছে, যদি বাই চান্স নেটটা পাই, ইউনো বা সুগারের হেল্প নিয়ে যেতে পারবো গন্তব্যে। তে বাস থেকে নেমে একা একা রোডের পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। একটা কাক পক্ষেও নজরে আসতেছে না। কিরকম নিবিড় একটা এলাকা, মাঝে মাঝে গা কাটা দিয়ে ওঠে। জাঙ্কুক ফোন নিয়ে ঘুরে ঘুরে হাঁটছে নেটের জন্য। হাতে ফোন নিয়ে একবার উপরে উঠাচ্ছে, আবার নিচে নামাচ্ছে। শেষে যেতে যেতে এক টাকা দিল তের সাথে। তে চোখ বড় বড় করে বলল, কি সমস্যা আপনার? আমাকে এমন ডিস্টার্ব করেন কেন? আমি ডিস্টার্ব করেছি তোমাকে? ভেরি ফানি। আমি নেট খুঁজতেছিলাম, আর তুমি আমাকে দেখো নাই? আমি ফোনের দিকে তাকিয়ে আসতেছিলাম। আজব তো, আপনি দেখে হাঁটতেছেন নাকি না দেখে হাঁটতেছেন সেটাও আমাকেই দেখতে হবে? আর না দেখলে আমার দোষ? হ্যাঁ, তোমার দোষ। আপনি একটা অসভ্য লোক। জাঙ্কুক গাল ফুলিয়ে তের দিকে এগিয়ে যেতে নিতেই তে পিছিয়ে গেল। জাঙ্কুক আরো এগিয়ে গেল। তে আরো পিছিয়ে গেল। বেয়াদব মেয়ে, আপনি বেয়াদব। জাঙ্কুক পেছন ফিরে তাকাতেই দেখলো বাস উধাও, সাথে সবাই উধাও। তে একটু এগিয়ে চারদিকে দেখলো। ওমা, কেউ তো নেই। সবাই গেল কই? সব তোমার কারণে হয়েছে। তুমি বেশি বকর বকর করতেছিলা। কি? আমার কারণে? গায়ে পড়ে লাগতে আসছিল কে? আজব লোক। জাঙ্কুক রেগে বলল, এখন তো নেটও পাবো না, ধুর। তে নিজের ফোন নিয়ে চেষ্টা করলো। তার ফোনেও নেট নেই। নেটের একটা দাগও নেই। বিকাল হয়ে গেছে ততক্ষণে। একটা চিল ডাকতে ডাকতে পাহাড়ের উপর গিয়ে বসলো। জাঙ্কুক আর তে সেদিকে তাকিয়ে চিলটার দিকে মুখ ছোট করে চেয়ে আছে। চিলটা দেখে তের মনে হচ্ছে কান্না শুরু করে দিতে। মনের ভয়টা আরো জেগে উঠলো। আর জাঙ্কুকের মনে হচ্ছে, বেকুব পাখি, মানুষের বিপদ দেখলে কাউ কাউ করতে করতে উড়ে। একটা থাবর মারলে কাউ কাউ যেত পাখিটার, আর আমারও রাগটা কমতো। তে ভ্রু কুঁচকে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক রেগে মেগে হনহনিয়ে হাঁটা ধরলো। তে মুখটা ছোট করে দাঁড়িয়ে জাঙ্কুকের চলে যাওয়া দেখতেছে। জাঙ্কুক কিছু দূর গিয়ে থেমে তের দিকে তাকিয়ে বলল, তোমাকে কি কোলে করে নিয়ে যেতে হবে? যাব না আমি আপনার সাথে, যান আপনি। তে আরেকদিকে ফিরে হাঁটা ধরলো। এই মেয়েটার মতো বেয়াদব আর দুইটা দেখিনি। কিয়ামতের ভিতরে ঢং দেখাচ্ছে। জাঙ্কুক এগিয়ে এসে তের হাত চেপে ধরলো। চলো আমার সাথে। জাঙ্কুক তের কাটা হাতটা চেপে ধরে ওকে নিয়ে যাচ্ছে। তে কাঁদতে কাঁদতে বলল, ছেড়ে দিবে। জাঙ্কুক ওর কথায় কান না দিয়ে হেঁটে চলেছে। শেষে তে ব্যথায় কুকিয়ে উঠতে জাঙ্কুক থেমে গেল। হাত ছেড়ে দিতেই দেখলো তের হাত রক্তে ভর্তি। এসব কি করে হলো? তে হাত দিয়ে চোখ মুছে বলল, কিছু না। এখন তো ব্যান্ডেজ করলে ভালো হতো, রক্ত বের হওয়া কমাতে পারতাম। দেখি তোমার ওড়না ছিল, সেটা দিয়ে বেঁধে দেব। তে চোখ বড় বড় করে বলল, না, আমি ঠিক আছি। আরে, একটুই তো ছিড়বো, দাঁড়াও আমি ছিড়তেছি। জাঙ্কুক তের ওড়না হাত দিতেই তে টান দিয়ে সরিয়ে ফেলে বলল, না, আমার ওড়না ছিড়বেন না একদম।
জাঙ্কুক চোখ রাঙিয়ে নিজের পকেট থেকে একটা সাদা রুমাল বের করে তের হাত টেনে ধরে একটা গিট্টু দিতে দিতে বলল, আমার এত ফালতু সময় নেই তোমার মতো মেয়ের কেয়ার করার। ইনফেকশন হয়ে গেলে অজ্ঞান হয়ে যাবা, আর সেই আমাকেই তোমাকে বইয়ে ঢাকা পর্যন্ত নিয়ে যেতে হবে, তাই এই কাজ করতেছি। রুমাল দিয়ে হাত পেঁচাতে পেঁচাতে ভাবতে লাগলো, কি এমন আছে এই ওড়নাতে? নিশ্চয় বিয়ে দিছিল। সেটাই হবে। তে মনে মনে ভাবতেছে, এমন করে তাকিয়ে কি ভাবতেছেন উনি? তারপর আবারও ওর আরেক হাত ধরে হাঁটা ধরলো জাঙ্কুক। সন্ধ্যা নেমে আসতেছে। জাঙ্কুক তেকে নিয়ে এখনো হেঁটে যাচ্ছে। কই যাচ্ছে তা দুজনের একজনেও জানে না। তে থেমে গেল হঠাৎ। কি? পায়ে ব্যথা করে, আর হাঁটতে পারবো না আমি। তো এখানে থাকার ইচ্ছা আছে নাকি? চাকমাদের একটা দল যাচ্ছে, সম্ভবত কোনো অনুষ্ঠানে যাচ্ছে সবাই সেজেগুজে। বিরাট মিছিলের মতো করে যাচ্ছে। রোডে একটু জায়গাও নেই, একজন আরেকজনের হাত ধরে হেঁটে চলেছে। জাঙ্কুক আর তে ওনাদের চাপাচাপিতে মিছিলের মাঝখানে এসে পড়লো। ওনারা খুশি হয়ে ভাবলেন হয়তো ওরা জয়েন করতে চায় তাদের সাথে, তাই ওদের টেনে দলে ঢুকিয়ে ফেললো তারা। জাঙ্কুক আর তে একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। একটা মাঠে এসে সবাই থেমে গিয়ে নাচ গান শুরু করে দিল একসাথে মিলে। একটা মেয়ে এসে তের হাত ধরে নিয়ে গেল জাঙ্কুকের পাশ থেকে। জাঙ্কুক কিছু বলতেও পারলো না, কারণ সুপারি গাছের পাতা দিয়ে বেড়া দেওয়া একটা বাড়ির ভিতরে নিয়ে গেছে তেকে। সেখানে সব মেয়েরা আছে, জাঙ্কুকের যাওয়া নিষেধ। এখন যেতে গেলেও মার খেতে হবে, যেন তেন মায়ের না, একেবারে গণপিটুনি। তাই চুপচাপ সে দাঁড়িয়ে রইল ওইদিকে তাকিয়ে। একজন জাঙ্কুককে দেখে বলল, তেকে নাচের পোশাক পরাতে নিয়ে গেছে। উনি যে ভাষা ইউজ করেছেন জাঙ্কুকে তা বুঝতে পাক্কা 5 মিনিট লেগেছে। জাঙ্কুক একটা নারিকেল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশের চশমা পরা লোকটাকে কিভাবে ঢাকা যাবে সেটা জিজ্ঞাসা করতেই উনি ক্যাবলার মতো চেয়েছিলেন। জাঙ্কুকের ইচ্ছে করতেছে নিজের চুল নিজেই ছিঁড়তে। 4-5টা মানুষে ভর্তি, তিল পরিমাণ জায়গা নেই কোথাও। সব ছেলের গায়ে এক পোশাক, সব মেয়ের গায়ে এক পোশাক। একজন বয়স্ক লোক জাঙ্কুকের সাথে পরিচয় হতে আসলেন। সম্ভবত উনি গ্রামের প্রধান, তার পদের চাকমা রাজা। তিনি জাঙ্কুককে শুদ্ধ ভাষায় বললেন, এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটার নাম হলো নৃত্যবজর। বাংলা নববর্ষ উপলক্ষে তারা 3টি পর্বে বিভক্ত অনুষ্ঠান উদযাপন করেন। নৃত্যবজর হলো শেষ পর্ব। তিনি তার পরিচয়টাও দিলেন। তারপর জাঙ্কুককে বললেন, তোমরা কি স্বামী স্ত্রী? জাঙ্কুক খুব ভালো করে জানে শুধু ফ্রেন্ড বললে কেলানি খেতে হবে। লোকটার সাথে 2জন পিয়াদাও আছে। স্বামী স্ত্রী বললে ভালো আপ্যায়ন করবে এরা। জাঙ্কুক হ্যাঁ বলে দিল। হঠাৎ করে ঢাকঢোলের আওয়াজ বেড়ে গেল। এক সারিতে কিছু চাকমা নারী হেলে দুলে আসতেছে ওই বেড়াটা পেরিয়ে। কারোর দিকে ভালো করে জাঙ্কুক তাকালো না, চোখ নামাতে গিয়ে আটকে গেল। শাড়ির সপ্তম যে আছে সে হলো তে। গায়ে চাকমাদের পোশাক, পুরো ওদের মতো করেই তে ড্রেস আপ করা হয়েছে। স্কার্টের মতো নিচের দিকে, সেটা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত। আর ওপরে ব্লাউজের মতো একটা পোশাক, খুব আটসাট ভাবে বাঁধা পুরো পোশাকটি। জাঙ্কুক কিছুক্ষণ তাকিয়ে থেকে আরেক দিকে চোখ ফিরিয়ে নিল। তে চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। অন্য মেয়েরা নিচে যাচ্ছে, তে তাকিয়ে ওদের নাচ দেখতেছে। মাঠের একপাশে জাঙ্কুক আর ওপাশে তে। সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়া হলো। কিছু দূর গেলেই আগুন খড়কুটো কাঠ দিয়ে জ্বালানো সব। দুটো লোক এসে আগুনের পাশ থেকে কলা পাতায় মোড়ানো খাবার জাঙ্কুক আর তের হাতে তুলে দিয়ে চলে গেল। জাঙ্কুক চোখ একবার বড় করে একবার ছোট করে বোঝার চেষ্টা করতেছে এটা কি খেতে দিল ওরা। তের দিকে তাকিয়ে দেখলো সে জাঙ্কুকের দিকে চোখ তুলে তাকিয়ে আছে। চোখ দেখেই বোঝা যায় এই খাবারের এক্সপেরিমেন্ট সে তাকে দিয়েই করাতে চায়। জাঙ্কুক খেলে সে খাবে, তারও কেমন একটা লাগতেছে খাবারটা খেতে। জাঙ্কুক ঢোক গিলে খাবারটা নিয়ে মুখে দিল, তারপর বলল, বাহ মজা তো। সেই বয়স্ক লোকটা পাশেই চেয়ারে বসা ছিলেন। উনি বললেন, এটা আমাদের ঐতিহ্যবাহী খাবার, বাঁশের রান্না। মাছ, ঝাল জাতীয় মশলা আর শাকসবজি সিদ্ধ করে কলা পাতায় মুড়িয়ে আগুনের পাশে রেখে তারপর খাওয়া হয় এটা। তো এবার বুঝতে পেরে খাবারটা মুখে দিল। এতটাও খারাপ না খেতে, বেশ ভালো লাগতেছে। 8টা বেজে গেছে, ওদের অনুষ্ঠানটা অবশেষে শেষ হলো। জাঙ্কুক কি করে তার রাতটা কাটাবে সেটাই ভাবতেছে। হঠাৎ করে সেই ক্যাবলা লোকটা জাঙ্কুকের হাত ধরে বেড়া পেরিয়ে একটা ঘরে নিয়ে এলো। বাঁশ আর কাঠের তৈরি ঘর, মই বেয়ে উঠতে হয়। ঘরটাতে 3টে রুম, 2টা বেডরুম আর একটা রান্নাঘর। জাঙ্কুককে বাম পাশের রুমটাতে যেতে বলল লোকটা। তারপর নিজের ডান পাশের রুমটায় চলে গেল। তার বউ আর সে ওই রুমে থাকবে। জাঙ্কুক এদিক ওদিক তাকিয়ে বলতে গেল, তে কোথায়? কারণ তখন তে হাত ধুতে এদিকে এসেছিল আর তার দেখা পায়নি সে। তখনই ওর নজর গেল রুমের ভিতর তের হাত দেখা যাচ্ছে। জাঙ্কুক রুমে প্রবেশ করতেই তে বাঁশের বেড়ার সাথে লেগে গিয়ে বলল, খবরদার। জাঙ্কুক গম্ভীর হয়ে বিছানায় এসে বসলো।
তে পোশাকটার উপর তার ওড়না পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক নীরব থেকে বলল, আমি অনেক ট্রাই করেছি, বাট ঢাকা যাওয়ার কোনো রাস্তাই পাচ্ছি না। হয়তো কাল সকাল অবধি পেয়ে যাব। আজ রাতটা। তে চিৎকার করে বলল, আমি আপনার সাথে এই রুমে থাকবো, তাও একসাথে? তোমার সমস্যা হলে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। জাঙ্কুক জ্যাকেটটার চেইন আটকাতে আটকাতে কথা বলতেছিল, তারপর বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়লো। তে চুপচাপ দাঁড়িয়ে আছে, তারপর ভাবতে ভাবতে রুম থেকে বেরিয়ে গেল। যে বাসার সামনে এত এত মানুষ ছিল এতক্ষণ, আর সেখানে এখন একটা পিঁপড়াও চোখে পড়তেছে না। এখানকার মানুষ এত তাড়াতাড়ি ঘুমায়? তে ঘর থেকে বেরিয়ে উঠানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। চাঁদের আলো, কাঠের আগুন জ্বলতেছে। এই ছেলেটাকে একদম বিশ্বাস করতে পারছে না সে। তার উপর এই পোশাক। চেঞ্জ যে করবে তারও উপায় নেই, জোর করে পরাই দিছে আমাকে। ঘরটার গা ঘেঁষে একটা পাহাড়, বেশি বড়ও না ছোটও না। পাহাড়টা দেখে তের গলিটা বের হওয়ার উপক্রম, কারণ খুটখুটে অন্ধকার। তার উপর কেমন কেমন আওয়াজ আসতেছে পাহাড়টা থেকে। একটা শিয়াল কাছে দাঁড়িয়ে ডাক দিল। তে ভয়ে চিৎকার দিয়ে সরতে যেতেই জাঙ্কুকের সাথে ধাক্কা খেল। কি, এখানে কি করো তুমি? আপনাকে বলতে হবে? চলো ভেতরে চলো, এখানে থাকা সেফ না। যাব না, আমি আপনার সাথে এক রুমে থাকবো না। জাঙ্কুক আর কিছু বললো না, চলে গেল। তে ঘরটার সামনে বসে আছে, মশার কামড় খাচ্ছে। মশার উৎপাত এত বেড়ে গেছে, মনে হচ্ছে রুমে যেতে বাধ্য করবে তাকে। না, উঠবো না আমি। সেটা গা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বাধ্য হয়ে ঘরটার ভেতরে সে লুকিয়ে রুমে উকি দিল। তে জাঙ্কুক আরামসে শুয়ে শুয়ে ফোনে গেমস খেলতেছে। তে সোজা গিয়ে খাটের এক কোণে পা তুলে বসে পড়লো। মশা কামড়ে হাত পা ফটকা বানাই ফেলছে। রুমটিতে একটা খাট ছাড়া আর কিছুই নেই, একটা চেয়ারও নেই। থাকলে অন্তত সেখানে বসা যেত। জাঙ্কুক তের দিকে চেয়ে দেখলো সে খাটের শেষ প্রান্তে জানালায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে জানালা থেকে আসা হাওয়ায় কেঁপে কেঁপে উঠতেছে। জাঙ্কুক তার জ্যাকেটটার দিকে তাকিয়ে সেটা খুলে নিল। তের গায়ে পড়াতে যেতেই ও যেতে তাকিয়ে দেখলো জাঙ্কুক খালি গায়ে হাতের জ্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। তে ভয় পেয়ে সরতে যেতেই বাঁশের জানালার কোণের সাথে ব্যথা পেল পিঠে। আহ! আগেও বলেছি, এখনো বলতেছি, তোমার মতো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। শীতে মরে যাচ্ছ, তাই জ্যাকেটটা দিচ্ছিলাম তোমাকে। লাগবে না আমার। তে ওড়নাটা ভালো করে গায়ে খিচে খাটের কোনায় দৌড়ে গিয়ে বসলো। জাঙ্কুকের রাগে মাথা ফেটে যাচ্ছে। হাতের কবজি কসলিয়ে দুই হাত দুই পাশে রেখে তের দিকে এগিয়ে এলো সে। তে চিৎকার দেওয়ার আগেই ওর মুখ চেপে ধরে ফেললো জাঙ্কুক। শোনো, তোমার সাথে আমি যদি এখন জোর করে কিছু করেও ফেলি, তোমার ক্ষমতা নেই আমাকে আটকানোর। আর যাই হোক, আমি তোমার সাথে এসব করব না। তোমার প্রতি আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। সো আমাকে এমন ভাব দেখিয়ে নিজেকে উপরে তুলতে যেও না। তে মুখ থেকে হাত ছাড়াতেই ও চিল্লিয়ে বলল, আপনার চরিত্র খারাপ। জাঙ্কুক কথাটা না শোনার ভান করে জ্যাকেটটা আবারও পরে খাটের আরেক প্রান্তে গিয়ে বসে পড়লো। হারিকেন জ্বালানো, বাঁশের একটা কোণার সাথে ঝুলিয়ে রাখা আছে হারিকেনটা। জাঙ্কুক জীবনে হারিকেন বাস্তবে দেখেনি, তাই ভালো করে ওকে ঝুঁকি দিয়ে একটা ছবি তুলে নিল হারিকেনের। বইতে না টিভিতে দেখেছিলাম, সামনাসামনি এই প্রথম দেখলাম। ঠিক কখন যে ঘুমিয়ে পড়লো, চোখ মেলিয়ে দেখলো জাঙ্কুক লম্বা হয়ে ঘুমাই গেছে খাটের আরেক পাশে। তে খাট থেকে নেমে তার জামাটা হাতে নিয়ে বের হলো ঘর থেকে। যে মেয়েটা তাকে কাল জামাটা পরিয়ে দিয়েছিল, তাকে গিয়ে বলল বাথরুম দেখাতে। সে দেখিয়ে দিতেই তে গিয়ে তার আগে জামাটা পরে আসলো। পোশাকটা মেয়েটাকে দিয়ে বলল ফেরত নিতে। মেয়েটা মুচকি এসে বলল, নিয়ে যান আপামনি। তে জামাটা হাতে নিয়ে রুমে আসলো। জাঙ্কুক মরার মতো ঘুমাচ্ছে। ইচ্ছে তো করছে চর মেরে উঠাই দেয় বেয়াদবটাকে। ওর জন্য কাল রাত আমাকে এখানে থাকতে হয়েছে, অসভ্য। তে জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে ওর পায়ের আঙ্গুলে চিমটি কাটলো। সাথে সাথে জাঙ্কুক লাফ দিয়ে উঠে পা ধরে দেখলো কিছু কামড় দিয়েছে কিনা। তে মুখ বাঁকিয়ে বলল, আজ ঢাকা যাবেন না নাকি? না গেলে বলেন, আমি যাই।